শ্যামা, শ্যামা, ওদের সামনে দেখালাম না, কিন্তু এই বাড়ি ব্যবসা সবকিছু নিয়ে আমি ভীষণ ডিস্টার্বড। আই হোপ তুমি বুঝতে পারছো। দেখো শ্যামা, এই সব কিছুর পর তোমাকে একটা রিকোয়েস্ট করতে পারি। প্লিজ প্লিজ কৃষ্ণাকে গান গাইতে জোর করো না। আই হোপ তুমি বুঝবে। মানে আমি না এতটা মেন্টাল প্রেশার নিতে পারছি না। দেখো শ্যামা, এরপর তুমি যা ডিসিশনই নেবে, আমার কন্ডিশনটা মাথায় রাখো। আমি তো আছি, এই দিকটা আমি সামনে নেব। তোমাকে এসব নিয়ে একদম ভাবতে হবে না। আর আমার উপর একটু ভরসা রাখো, তোমাকে অসন্তুষ্ট করে আমি কিচ্ছু করব না। তোমাকে এখন আর আমি কিচ্ছু বলবো না। কৃষ্ণার বাবা তুমি, এতদিন পর মেয়েকে কাছে পেয়েছো। মেয়েকে নিয়ে তো তোমার আবেগ বেশি থাকবেই, কিন্তু আমিও তো ওর মা। তিল তিল করে বড় করেছি আমি ওকে, ওর ভালো মন্দ সবটা বুঝি। কৃষ্ণার গলা আমি নিজে ঠিক করব। একেবারে ঠিক হয়ে যখন ও গান গাইতে পারবে, যখন ডাক্তারও বলবেন যে ওর গলায় আর কোনো সমস্যা নেই, তখন আমি তোমাকে বলবো। দেখো, তখন তুমিও আর আপত্তি করতে পারবে না। চিন্তা করো না ছোট কর্তা। এতগুলো দিন পর যখন আমি আবার তোমার পাশে এসে দাঁড়াতে পেরেছি, তখন আবার তোমার বিপদে আপদে আমি তোমার পাশে থেকেই লড়বো। একদিন দেখবে এই যত সমস্যা আছে সব সমস্যা মিটিয়ে আমরা আমাদের এই সুখী পরিবারটাকে রক্ষা করতে পারবো। এই কৃষ্ণা, তোর ফোনটা কি তোর কাছে? তাহলে কোথায়? কামার কাছে? ওকে, তুই তোর ফোনটা নিজের কাছে রাখিস না কেন? কেউ কি তোকে কল করে না নাকি? দিদি ভাই, আসলে আমাকে কেই বা ফোন করবে, মা করে কথা বললেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, তোকে আর কথা বলতে হবে না, তুই সিনেমাটা দেখ। তার মানে এটা শিওর যে অনিরুদ্ধ আর কৃষ্ণাকে ফোন করেনি। মুন্নি, বাড়ির সবাইকে ডাকো, আমাদের প্ল্যানিং করতে হবে না? কিসের প্ল্যানিং গো? ও মা, ভুলে গেলে? মেশোদা তো বললো না যে আমরা পিকনিক যাব সবাই মিলে? হ্যাঁ, সেটা তো বললো, কিন্তু তারপরে তো সেটা নিয়ে আর কেউ ডিসকাসই করলো না। আচ্ছা কাম্মা, যদি পিকনিকটা হয় আমি তাহলে আমার কয়েকটা ফ্রেন্ডসদের ইনভাইট করি। করো মুন্নি, যাকে ইচ্ছা তাকে ইনভাইট করো। আসলে কি বলতো, সবার মন তো তেমন একটা ভালো ছিল না, সেই জন্য। কিন্তু তাতে কি হচ্ছে, তোমার ছোট কাম্মা আছে না, আমাদের পিকনিক হবেই। তাহলে আমরা যাচ্ছি তো সবাই মিলে পিকনিকে। ও ছোট বৌদি, বৌদি শিগগির একবার ওপরে চলো না। ওই যে তোমাদের গোপালে না খুব জ্বর এসেছে, আমি নিজে দেখে এলাম, ঘরে শুয়ে না খুব কাঁপছে। কি বলছো কি? হ্যাঁ, কিন্তু হঠাৎ করে ওর জ্বর? তা তো জানি না, তুমি চলো চলো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ কৃষ্ণা, তুই এখানে বস, ঠিক আছে? উনি শোনো না, তুমি একটু ওর সঙ্গে বসো, আমি আসছি। চলো চলো তাড়াতাড়ি চলো। এটা কি করে হলো, মানে হঠাৎ করে? কি করে বলি বলো তো, আমার তো খুব চিন্তা হচ্ছে। শিগগির চলো তো। কৃষ্ণা বলছি, তুই না সিনেমাটা দেখ, আমিও আসছি। হ্যাঁ, নিখিল ওনারা এসে গেছেন। ও দ্যাটস গ্রেট। প্লিজ আসুন আসুন, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। থ্যাংক ইউ সো মাচ এত শর্ট নোটিসে আসার জন্য। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। আমি হলাম নিখিল চৌধুরী। আচ্ছা নিখিল,
উনি হচ্ছেন রাজকুমার দুবে, সতীনাথ বানসাল আর মিস্টার ত্রিপাঠী। দেখুন, আপনাদের কাজ আমি অনেক দিন ধরেই ফলো করছি। আজ আপনাদের সঙ্গে মিট করতে পেরে খুবই ভালো লাগছে। আমি কলকাতারই লোক, আমি বরুণ ত্রিপাঠী। আচ্ছা, আপনাদেরকে তো আমাদের বিজনেস মডেলের কথা আগেই জানিয়েছিলাম। देखिए निखिल जी, আমি প্রথমেই আপনাকে একটা কথা বলছি। এবছর বিজনেসের হাল হাকিকত ভালো যাচ্ছে না, তাই আমি এখন 2 কোটির বেশি লোন দিতে পারবো না। দেখুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমাদের টোটাল 40 কোটি টাকা দরকার। হ্যাঁ, এই অ্যামাউন্টটা একবারে দিতে হবে না, কিন্তু 6 মাসের মধ্যে আমাদের ফান্ডিংটা দরকার। আচ্ছা, কিন্তু একটু বাদ আছে নিখিলজি, আমি যে আপনাকে টাকাটা দিব সেটা রিটার্ন পাওয়ার গ্যারান্টি কি? কাম অন, আমাদের এটা রানিং বিজনেস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর আপনারা তো আমাদের প্রফিট মডেল দেখেছেন, সেই প্রফিট থেকেই আপনাদের ইন্টারেস্টটাও আমরা ফেরত দেব। প্লিজ দেখেন, আপনার মুখের কথার ওপর ভরসা করে আমি 5 কোটি টাকা পর্যন্ত দিতে পারি, তার বেশি সম্ভব না। আমি বুঝতে পারছি না। দেখুন, এটা একটা রানিং বিজনেস, আপনারা কেন আমার উপর ভরসা করতে পারছেন না? প্লিজ একটু ভরসা করুন। বলছিলাম, আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শুনুন। একজনকে 40 কোটি টাকা দিতে হবে না। আপনারা যদি সবাই আপনাদের টাকার অঙ্কটা একটু বাড়ান, তাহলেই তো হয়ে যায়। সরি মিস্টার চৌধুরী, এটা পসিবল নয়, অন্তত আমার পক্ষে তো নয়। আমার পক্ষেও নয়। আর আপনি তো অনেকক্ষণ কিছু বলছেন না। আপনিও কি ওনাদের সাথে একমত? দেখুন মিস্টার নিখিল চৌধুরী, আমি যদি ইনভেস্ট করি, আমি একাই পুরোটা দেবো, 40 কোটি। পুরোটাই আপনি একা করবেন? হ্যাঁ, আগে আপনাদের ট্র্যাক রেকর্ড যা আমি দেখেছি, তাতে আমার মনে হয় না এই টাকাটা দিলে আমার কোনো লস হবে। সো পুরো টাকাটা আমি একাই দিতে চাই। গ্রেট। তাহলে বাকি মিটিংটা আমি বরুণ ত্রিপাঠী। মিস্টার ত্রিপাঠীর সাথে কন্টিনিউ করি। বাট থ্যাংক ইউ সো মাচ, আপনারা এসেছেন। দেখুন, এইবার আপনাদের সাথে বিজনেস হলো না তো কি হয়েছে? আই এম শিওর ফিউচারে আমরা একসাথে বিজনেস করবো। শিওর, ওয়াই নট। তাহলে ঠিক আছে, আজ আমরা উঠি। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু বর্দা ওনাদের জন্য একটু স্ন্যাক্সের ব্যবস্থা করে দেন না। প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। আর মিস্টার ত্রিপাঠীরটা আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্লিজ পাঠিয়ে দিন। চলো। বলছিলাম, মিস্টার ত্রিপাঠী, আমারও একটা ছোট কাজ আছে, আমি 2 মিনিটে আসছি। ঠিক আছে? শিওর, টেক ইউর টাইম। জাস্ট গিভ মি 2 মিনিটস। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কি অবস্থা বলুন? চৌধুরীরা টোপটা গিলে নিয়েছে। নিখিল চৌধুরী বেশি কথা বলেনি তো? না ম্যাডাম। ওকে, এবার পুরোটা রাজি হওয়ার পর আপনি আপনার শর্তটা দেবেন, রাইট? ওকে ম্যাডাম। আর শুনুন, এমনভাবে পরিস্থিতিটা তৈরি করবেন, তারপর শর্তটা দেবেন যাতে আপনার ডিসিশনটা মানতে বাধ্য হয়। ইয়েস ম্যাডাম। ম্যাডাম, সেই পরিস্থিতি আমাকে তৈরি করতে হবে না, সে তো এমনি তৈরি হয়ে আছে। ওদের বিজনেসের অবস্থা খুবই খারাপ। ভেরি গুড। আর একটা কথা মাথায় রাখবেন, বাড়ির লোকের সঙ্গে যেন বেশি আলোচনা করার সুযোগ না পায়। যা ডিসিশন আজকেই নিতে বলুন। ওকে ম্যাডাম। এই ট্র্যাপটাই আমার দরকার, আর এই ট্র্যাপটায় পা দিলে বাড়িটা আমার হাতের মুঠোয়। ওকে ম্যাডাম, ওরা বোধহয় এদিকেই আসছে, আমি এখন রাখছি। রাখুন।
সরি মিস্টার ত্রিপাঠী, একটু লেট হয়ে গেল। ইটস ওকে। আই এম রিয়েলি সরি। ওকে, এইটা হলো আমাদের কোম্পানি অ্যাকাউন্টস, প্লিজ চেক করে নিন ইনভেস্ট করার আগে। সেসব তো পরে হবে, কিন্তু মিস্টার চৌধুরী আপনাকে আমার একটা কথা বলার আছে। প্লিজ বলুন না। দেখুন, একেবারে কোনো শর্ত ছাড়া আপনাকে আমি লোনটা দেবো তেমনটা কিন্তু বলা যায় না। দেখুন মিস্টার ত্রিপাঠী, শর্ত তো আপনার থাকবেই, শুধু আপনাকে একটা কথাই বলতে চাই, আমি আমাদের কোনো প্রপার্টি আপনার কাছে মর্টগেজ রাখতে পারবো না, কারণ আমাদের বাড়ি সেটা আমি জানি, কিন্তু ব্যাংকে আপনাদের কত টাকা লোন আছে সেটা কিন্তু আমি জানি না। এই ব্যাংকের লোনটা আমি মিটিয়ে দিতে পারি। কিন্তু এই 40 কোটি টাকা তো আমার ব্যবসাতেই। না 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 না, এটা সম্পূর্ণ আলাদা। ব্যাংক লোন প্লাস 40 কোটি দুটোই আমি আপনাকে দিতে চাই। মিস্টার ত্রিপাঠী, আপনি ঠিক কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। তাহলে পরিষ্কার করেই বলি প্লিজ। মিস্টার চৌধুরী, আপনি সত্যিকারের একজন ভালো মানুষ, তাই আপনার সঙ্গে বিজনেস করতে আমি খুবই আগ্রহী, কিন্তু বুঝতেই পারছেন আমিও বিজনেস করে খাই, তাই কোনো গ্যারেন্টি ছাড়া অতগুলো টাকা আমি আপনাকে দিতে পারি না। আপনি এক কাজ করুন না, আমার কাছ থেকে টাকা নিয়ে আপনি ব্যাংকের লোনটা শোধ করে দিন, তারপরে ওই 40 কোটি টাকার এগেনস্টে ওইগুলো আপনি আমার কাছে মর্টগেজ রেখে দিন। সিম্পল। যদি রাজি হন তাহলে আমি এক্ষুনি কন্ট্রাক্ট সাইন করব। কিন্তু সেটা কি করে সম্ভব? দেখুন, কাজটা খুবই সহজ। যদি আপনারা রাজি হন তাহলে কালকেই আমি আপনার অ্যাকাউন্টে পুরো টাকাটা ট্রান্সফার করে দেবো। নিখিল, আমাকে মিস্টার ত্রিপাঠী একটু ভাবতে দিন। হ্যাঁ, একটু। শিওর, নিশ্চয়ই ভাববেন, কিন্তু মিস্টার চৌধুরী ভাবার জন্য বেশি সময় নেবেন না। আমি কোনো অফার বেশি দিন ওপেন রাখতে চাই না, আর আমি শুনেছি আপনি খুব বুদ্ধিমান লোক, তাই আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটা সঠিকই হবে। হ্যাঁ, আমরা কয়েকদিনের মধ্যে জানাচ্ছি। নিখিলবাবু, অরুণবাবু, আজ তাহলে আমি উঠি, আপনাদের সময় মতো আমাকে জানাবেন। মিস্টার ত্রিপাঠী, ইয়েস, প্লিজ সিট ডাউন। বলছিলাম আমি আপনার শর্তে রাজি। নিখিল, বাবার সাথে একবার কথা বলতে হবে। আমি কথা বলে নেবো, তুই টেনশন নিস না। দেখ, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। মানে ব্যাংকের কাছে মর্টগেজ থাকুক কি ওনার কাছে, মর্টগেজ তো মর্টগেজই, রাইট? আর বলছিলাম দেখ, ইন্টারেস্ট তো সবাইকেই দিতে হচ্ছে। ওনার কাছে যদি সব কিছু থাকে তাহলে আমরা যদি ওনাকে ইন্টারেস্টটা ফেরত দিয়ে দিই তাহলে প্রপার্টি ফেরত পেয়ে যাব, রাইট? পারফেক্ট ডিসিশন। মিস্টার ত্রিপাঠী, তাহলে বলছিলাম 2-1 দিনের মধ্যে পেপার ওয়ার্কস কমপ্লিট করে আমি আপনাকে কল করছি। ওকে, বাই। থ্যাংক ইউ সো মাচ। নিখিল, তুই একবার বাবার সাথে কথা বলে এই সিদ্ধান্তটা নিতে পারতি না? কিন্তু বর্দা, তার ছাড়া আমাদের কাছে কি অপশন আছে? আগরওয়াল বাবু টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছেন, নেক্সট উইক থেকে আমাদের প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। ঠিক সময় যদি ব্যাংকের ইএমআই আমরা না দিতে পারি, আমাদের পুরো প্রপার্টি নিলাম হয়ে যাবে বর্দা। সবই বুঝতে পারছি নিখিল। দাঁড়া, শ্যামা কল করছে। হ্যাঁ শ্যামা, বলো। আরে শোনো না, বলছি গোপালের ভীষণ জ্বর এসেছে, কি করি বলো তো? কিছুই বুঝতে পারছি না। সে কি? কখন থেকে? আমি তো কিছুই জানি না, বিজলি আমাকে ডেকে নিয়ে এসে দেখালো। কি বলো তো, ঠান্ডা জলে স্নান করেছিল, সেই জন্যই বোধহয় জ্বর আসলো। কিন্তু নতুন জায়গায় এসে এভাবে, হ্যাঁ, আমার ভীষণ চিন্তা হচ্ছে ওকে নিয়ে। চিন্তা করো না, আমি এক্ষুনি ডক্টরকে কল করছি।
আর বলছি তোমরা কখন ফিরবে? আমার ভীষণ চিন্তা হচ্ছে খুব। আর দাদা বৌদিকে কি এখন জানানো ঠিক হবে? না না, দাদা বৌদিকে ফোন করার কোনো দরকার নেই, আমি আসছি তো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, তুমি সাবধানে এসো। কি হলো বিজলি, একটু কি ভালো লাগছে শরীরটা? গোপাল দেখো না, দেখো একটু। দেখি এটা তোরা দেখি। কি রে নিখিল, কি হয়েছে? গোপালের জ্বর এসেছে, তাড়াতাড়ি চল। চ। কি রে কৃষ্ণা, তোর তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, এখনো দাঁড়িয়ে আছিস? তুই যা ঘরে, আমি গিয়ে দিয়ে আসছি, যা। কাম্মা, আমারও টায়ার্ড লাগছে, আমিও ভাবছি ঘরে যাব। বিজলি বলছি শোনো না, একটু রান্নাঘরে দেখো না, খাওয়ার ব্যবস্থা করো না, নাহলে মা এক্ষুনি উঠে আবার রান্না বান্না করতে শুরু করে দেবে। আমার তুমি চিন্তা করো না, আমি গিয়ে দেখে নিচ্ছি। শুনুন, হ্যাঁ বলো। ইঞ্জেকশন দিয়ে দিলাম, এখন একটু ঘুমোবে। আর বেশি রাতে যদি আবার জ্বর আসে, তার জন্য আমি একটা ওষুধ লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বলে দিন কখন কোন ওষুধ দিতে হবে, আমি দিয়ে দেবো, কারণ রাতে তো আমি গোপালের পাশে থাকবো। ও ছোট বৌদি, এটা তুমি কি বললে গো? তুমি কেন খামকা রাত জাগতে যাবে? তার চেয়ে বরং আমি থাকি গো। না বিজলি, তা হয় না। তুমি একবার সকালে কাজ করবে, আবার রাত জাগবে, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি তো আছি। ডাক্তারবাবু বলছিলাম, হঠাৎ করে ওর জ্বরটা কেন এলো? জল বদল হয়েছে মনে হচ্ছে, তার থেকেই মনে হচ্ছে জ্বর হয়েছে। মানে এমনি চিন্তার কোনো বিষয় নেই তো ডাক্তারবাবু? না না, চিন্তার কোনো কারণ নেই, সাধারণ জ্বর। আমি একটা অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছি, আপনি এটা আনিয়ে নিন, দিয়ে দিন। মনে বলছি শোনো না, গো, এটা গিয়ে একটু জেম্মাকে দেবে আর দিয়ে বলবে ওষুধগুলো আনিয়ে নিতে। হ্যাঁ, আমি এক্ষুনি বলছি। আচ্ছা, আমি আসছি। ডক্টর, সব ঠিক আছে? এনিথিং সিরিয়াস? না না, তেমন কিছু নয়, আপনার মিসেসকে আমি সব বুঝিয়ে দিয়েছি। রাতে যদি জ্বর কম থাকে, ওষুধ দেওয়ার দরকার নেই, জলপট্টি দিলেই চলবে। আপনি আসুন আমার সাথে। হ্যাঁ চলুন। ও ছোট বৌদি, শোনো না, তাহলে আমি যাই, গিয়ে রান্নাটা বসাই, আর যাওয়ার সময় কৃষ্ণাকে ঘরে দিয়ে যাব। যা। এসো। কি গো, তোমাদের অফিসের সমস্যা মিটলো? হ্যাঁ, একটা সলিউশন পাওয়া গেছে। কেউ কি রাজি হলো লোন দিতে? একজন হয়েছেন, কেউ তার আবার শর্ত আছে। শর্ত? ব্যবসায়িক শর্ত। যতক্ষণ না বাবার সাথে কথা হচ্ছে, কিছু বুঝতে পারছি না। বাবা, আমি সবটাই জানি, কিন্তু এছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। বাবা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মানে ব্যাংকের টাকা ছাড়া যদি 40 কোটি টাকা একজন ফিনান্সারই দেয়, তাতে প্রবলেমটা কি? প্রবলেম একটাই, ব্যাংক একটা প্রতিষ্ঠান, তাদের একটা রেপুটেশনের ব্যাপার আছে, নানান রকমের রুলস থাকে যাতে কোনো পক্ষে ফ্রড না করতে পারে। কিন্তু যারা এই ব্যক্তিগতভাবে লোন দেয় না, তারা কোনো কিছু ধার ধারে না, টাকা আদায়ের জন্য তারা যা খুশি করতে পারে। শোনো না বাবা, আমরা যদি ঠিকঠাক টাইমে প্রোডাকশন করতে পারি, আমাদের মার্কেট বাঁধা, এবার ঠিক সময়ে আমরা লোন রিপে করে দেবো, আর ফিন্যান্সার তো হুট করে টাকা নেবে না। কিন্তু এখন যদি আমরা প্রোডাকশন শুরু না করতে পারি, আমরা পথে বসবো। ট্রাস্ট মি বাবা, মানে ব্যাংক আমাদের প্রপার্টি সিল করে দেবে। হ্যাঁ সেটা ঠিকই, মানে তাই বলে বাবা শোনো না, বাবা তুমি এত চিন্তা করো না, কেউ আমাদের ঠকাতে পারবে না, আমরা সেভাবেই পেপারস রেডি করব। কিন্তু লোকটা যদি আজ বাদে কাল এসে টাকা ফেরত চায়, আর না দিতে পারলে যদি বাড়িটা নিলামে তুলে দেয়, তখন
বাবা হুট করে টাকা কেন চাইবে? আর এরকম একটা লোন 10 বছর রিপেমেন্ট টাইম তো থাকবেই। দেন হোয়াট অ্যাবাউট ইন্টারেস্ট? ইন্টারেস্ট যদি বেশি চায়? যদি ইন্টারেস্ট বেশি চায়, যদি এটা বেশি হয়, এত যদির কথা ভাবলে বিজনেসে রিস্ক নেওয়া যায় না বর্দা ভাই। ইন্টারেস্ট বেশি চাইলে আমরা নেগোশিয়েট করব, ব্যাংকে যত টাকা দিই সেই টাকাটাই দেব। বাবা শোনো না, আমাদের কাছে আর কোনো অপশন নেই। দেখো এই একটাই ওয়ে আছে আমাদের বাড়ি বিজনেস সবকিছু বাঁচানোর, নইলে। হ্যাঁ, কিন্তু লোকটা কেমন, মার্কেটে তার রেপুটেশন কিরকম সেসব জানতে তো একটু সময় পাওয়া দরকার। বাবা আমার কিন্তু গোটা বিষয়টা ভীষণ কনফিউশন লাগছে। সে তো আমারও আছি। দেখ, এরপরে যদি লোকটা বাড়ি ব্যবসা এসব ফেরত দিতে না চায়? কেন ফেরত দেবে না? বর্দা ভাই পেপারসগুলো তুই বানাবি, লোন রিপে করার পর উনি আমাদের প্রপার্টি ফেরত দিতে বাধ্য হবে। কিন্তু নিখিল, মার্কেটে কত ফ্রড ঘুরে বেড়াচ্ছে বলতো। বাহ বাহ বাহ, সেই ভয়ে আমরা হাতে হাত রেখে বসে থাকি। আমাদের প্রোডাকশন বন্ধ হয়ে যাক আর ব্যাংক আমাদের সবকিছু নিলাম করে দিক। কিন্তু ইন্টারেস্ট দেখছি। ঠিক আছে নিখিল, তোর কথার যুক্তি আছে, আমি অস্বীকার করছি না। আর তাছাড়া এই মুহূর্তে আমাদের হাতে তো অন্য কোনো অপশনও নেই। আমরা টাকা চাইলেও কেউ এখন অব্দি দিতে রাজি হয়নি। অন্তত আমার কাছে তো অন্য কোনো আইডিয়া নেই। কি রুল, তাই তো? এখন যদি কেউ টাকাটা দিতে আমাদের রাজি হয় তাহলে আমাদের সেটা নিয়ে নেওয়া উচিত। কিন্তু আমি বলছিলাম তার আগে লোকটা কিরকম একটু ভালো করে খোঁজ খবর নেই, মানে ওর উদ্দেশ্যটা জেনে নেই। বাবা উদ্দেশ্য সিম্পল। এই বাড়ির কথা যদি ছাড়ি, উনি ভালোভাবেই জানেন যে আমাদের বিজনেস রানিং। আমরা যদি টাকা দিতে ফেল করি, উনি আমাদের বিজনেস থেকে নিজের টাকা উঠিয়ে নেবেন। হ্যাঁ, সেটা ঠিকই। দেখ, তোরাই এখন ব্যবসা চালাচ্ছিস, কাজেই তোদের মতামতের ওপরে আমার ভরসা আছে। আর যে গর্তে এখন আমরা পড়েছি তা থেকে যেন তেন প্রকারণে আমাদের বেরিয়ে আসতে হবে। অসৎ পথে তো আর যেতে পারি না, তাই সৎ পথে থেকে যদি কারো হাত ধরে উঠতে হয় তো ক্ষতি কি? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ।